আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। এখন কিসের মধ্যে কি পান্থাবাতে গিয়েছে, যাই হোক, মানে স্পিকার, আমাদের উত্থাপন করার বিষয়টা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা দেওয়ার জন্য, সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেওয়ার জন্য। সেটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জুলাই যোদ্ধাদের দাবি ছিল। তার প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে অঙ্গীকারনামার একটা দফা ছিল এবং সেই দফাটা পরবর্তীকালে যেদিন সই করব সেদিনও একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা অনুরোধ করে কমিশনকে অ্যামেন্ডমেন্ট আনিয়েছিলাম তাদের দাবির প্রেক্ষিতে। তার মানে যারা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন তাদের উপরে তো হানাদার বাহিনীর মতো গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী এবং পেটুয়া বাহিনী নিপীড়ন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। জনতার প্রতিরোধের মুখে তাদের মধ্যেও কেউ কেউ প্রাণ হারিয়েছে, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে, আমরা বলেছি। সুতরাং তাদেরকে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা দেয়া দরকার। সেই প্রেক্ষিতে এই আইনটা, অধ্যাদেশটা ইন্টারিম গভর্নমেন্ট প্রণয়ন করে সবার মতামতের প্রেক্ষিতে। হ্যাঁ, এখানে যদি আপনি সংশোধন আনয়ন করতে চান, মাননীয় সদস্যের উদ্দেশ্যে বলছি, সেটা সেকেন্ড রিডিং মধ্যে আপনি সংশোধনে আনতে পারতেন, আগে নোটিশ দিতে পারতেন, সেই সংশোধনীগুলো নিয়ে আমরা আলাপ করতে পারতাম। সেটা একটা স্টেজ। এখন বিল উত্থাপনের পরে বা উত্থাপনের অনুমতি চাওয়ার পরে আপনি পারেন বিধি মোতাবেক ৭৪, ৭৫, ৭৬ বিধিতে পারেন, কিন্তু এর প্রেক্ষিতে আমার যে জবাবগুলো আজকে দিতে হবে ফর রেকর্ড, সেই জবাবগুলো আমার বলা উচিত, জবাব দেওয়া উচিত। এখানে ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো মাননীয় স্পিকার? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করে সেভাবে নিয়ে আসে। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের কাউন্সিলরদেরকে, হ্যাঁ, তাদেরকে প্রভাবিত করে সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে যে রিটটা দাখিল করা হয়েছিল সেটা হার্ড না করে পেন্ডিং রেখে, এখনো স্টিল ইট ইজ পেন্ডিং উইথ দি চেম্বার কোর্ট আই থিঙ্ক, করে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। তার প্রেক্ষিতে বর্তমান গণতান্ত্রিক সরকার মাননীয় ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে তিনি একটা ইনকোয়ারি বোর্ড করে দিলেন কি কি অনিয়ম হয়েছে না হয়েছে ফাইন্ড আউট করার জন্য। সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করার পরে তারা ডিক্লেয়ার করলো এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে, আরো অনেক কথা আমি বলতে পারতাম, বলছি না। তারপরে সেটা ডিজলভ হয়েছে, ডিজলভ হওয়ার পরে একটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড হয়েছে, আহ্বায়ক কমিটি হয়েছে, অ্যাডক কমিটি। কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে পরিচিত, সারা বিশ্বে পরিচিত তামিম ইকবালকে দিয়ে। মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় নষ্ট করছি, কিন্তু ফর রেকর্ড আপনি জুলাই অভ্যুত্থান সুরক্ষা এটার উপর বলেন। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। যাই হোক, মানবাধিকার কমিশন নিয়ে উনি কথা বলেছেন, এটা বলতে হয়, জাতির কাছে কিন্তু ভুল রিপোর্ট যাচ্ছে মাননীয় স্পিকার। হ্যাঁ, ৩ মাসের ভিতরে ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইলেকশন দেবে তারা বিধি মোতাবেক। মানবাধিকার কমিশন মাননীয় স্পিকার, গুম কমিশন এবং আইসিটি অ্যাক্ট, তিনটার মধ্যে ওভারল্যাপিং আছে। আইনমন্ত্রী পরিষ্কার করে কয়েকদিন আগে বলেছে, আমরা একটা স্বাধীন মানবাধিকার কমিশন করতে চাই যার সাথে মিল থাকবে গুম আইনের, যার সাথে মিল থাকবে আইসিটি আইনের। কারণ গুমের কারণে যে বিচারটা আইসিটি কোর্টে এখন করা হচ্ছে, আইনটা পরিবর্তন করে যার সাজা যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডও আছে খুব সম্ভবত। ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের আছে, প্রসিকিউশন টিম আছে, তদন্ত টিম আছে। তারা প্রসিকিউশন যখন
একটা চার্জশিট দাখিল করে, ওরা বলা হয় ফ্রেমিং অফ দি চার্জের আগে ফর্মাল চার্জ দাখিল করে। এই ফর্মাল চার্জ দাখিল করার পরে ইভেন সেই ইলেকশন করার জন্য আর উপযুক্ত থাকে না। এই শক্তিশালী আইনটার সাথে ম্যাচিং না করে আরো কম সাজার বিধান করে একটা টেম্পোরারি তদন্ত করার একটা দায়িত্ব মানবাধিকার কমিশনকে দিয়ে 1-1.5 বছর সময় বিনষ্ট হবে। তার চাইতে যিনি ভিকটিম, গুমের ভিকটিম, সরাসরি যদি আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করতে পারে, সেখানে তদন্ত হবে, তদন্তের জন্য আলাদা অর্গান আছে, প্রসিকিউশন টিম আছে, সেইটা ম্যাচিং না করে একটা গত ইন্টারিম গভর্নমেন্ট একটা, আমি বলবো, বালখিল্যপনা একটা আইন করে দিয়েছে। এবং সেটার সাথে মানবাধিকার কমিশনের একটা সিমিলারিটিস থাকবে। স্ট্রং মানবাধিকার কমিশন আমরা করতে চাই। এখন যে মানবাধিকার কমিশনকে যে সমস্ত ক্ষমতা দেয়া হয়েছে, তার সাথে স্টেক হোল্ডারদের আলাপ আলোচনা ছিল না। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করতে হবে। উই হ্যাভ এ হিল ট্যাক্স প্রবলেম। বাংলাদেশে LGBTQ-র প্রবলেম আছে। আমাদের সামাজিক এবং অর্থনৈতিক এবং ধার্মিক সমস্ত কালচারকে মিলিয়ে তারপরে আমরা এই দেশের উপযোগী আন্তর্জাতিক মানসম্পন্ন ইনশাআল্লাহ মানবাধিকার কমিশন বিল আমরা এখানে আনবো। সেটা আমাদের কমিটমেন্ট। তার সাথে এগুলো বাধা দেওয়ার কিছু নেই। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের অর্থনীতিটা পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে, বিপরীত করেছে। আমরা এখন সাফার করছি। আর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যদেরকে কারা নিয়ন্ত্রণে নিয়েছিল মানুষ, এগুলো আমরা বলতে চাই না। এই ফ্যাসাদে আমরা যেতে চাই না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করতেছি যদি আপনি অনুমতি দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।